করতে পারে না, সময় মতো ক্লাসে যেতে বলেছেন, সময় মতো তারা কি করে ক্লাসে যাবে? অথচ এস এম ফরহাদের মতো যারা ছাত্রলীগের পেটের ভিতর ঢুকেছিল তারা তো ঠিক মতো ক্লাস করতে পেরেছে। তিনি ডিবেটিং সোসাইটির বড় পদে সম্ভবত সভাপতি ছিলেন একটা হলের, সেটাও করেছেন। সাদিক কায়েম কোন পলিটিক্স করেন এটা কেউ জানতোই না এইবার আসলে আপনাদের প্যানেল প্রকাশের আগে। তাহলে আপনি কি করে ছাত্রদলকে ফুটবল খেলতে বলেন, ক্লাস করতে বলেন? তাহলে তো আপনি একটা দীনতার কথা বলছেন। ছাত্রদল কি যে কয়জন লোক আজকে ইলেকশন করেছে এই কয়জনই, এই কয়জনের নাম ছাত্রদল? তাহলে তো এটা দীনতা হবে। হাজার হাজার লোক ছাত্রদলের সঙ্গে সম্পৃক্ত, হাজার হাজার স্টুডেন্ট সারা বাংলাদেশে ছাত্রদলের সঙ্গে ডাইরেক্টলি সম্পৃক্ত। এর মধ্যে ব্রিলিয়েন্টদেরকে বাঁচতে হবে আপনাকে। আপনি যদি ক্রাইসিস মোকাবেলা করতে হয় তাহলে এই সমস্ত কথা বললে তো লাভ হবে না। এই রাজনৈতিক দলের কিছু কিছু ব্যক্তিবর্গ এমন সব কথা বলেন যা নাকি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের প্রতি টিজিংয়ের সমতুল্য। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ভোট দিচ্ছে, কাকে পছন্দ হবে তাকে দিবে, যাকে পছন্দ হয় না তাকে দিবে। আমি যদি গিয়ে বলি যে এটা হলো এই কারণে দিয়েছে, এটা হলো গুপ্ত, এটা হলো সুপ্ত, তাহলে যে 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 গার্ল তার ভোট নিজে স্বেচ্ছায় সজ্ঞানে কাস্ট করেছে তিনি ইনসাল্টেড হবেন না? যে বয় নিজে স্বেচ্ছায় সজ্ঞানে 8টা থেকে লাইনে দাঁড়িয়ে তার ভোটটা কাস্ট করেছে তাকে আপনি ইনসাল্ট করছেন না? এই জন্য আমাদের অসুবিধাটা কোথায় বোঝার, অসুবিধাটা হলো ইয়ুথফুল এক্সুবারেন্স, যেটা তারুণ্যের যে উত্তাল তরঙ্গটা এটা আমরা বুঝতে চাই না। আমরা আমাদের মতো সমীকরণ দাঁড় করাই, এই সমীকরণ দাঁড় করে একটা ব্লেম দেই, ওকে বলে এই ক্যাটাগরির, তাকে বলে ওই ক্যাটাগরির, সে হলে এই ক্যাটাগরির। এগুলো দিয়ে কিন্তু পরিস্থিতির উন্নয়ন হবে না। এগুলাই তো ছিল 5th অগস্টের ব্যাকগ্রাউন্ড। আপনি তো এভাবে কাউকে ব্লেম করতে পারেন না। 14,000 পিপল ভোটেড ফর হিম। আমরা এখানে ক্যাটাগরি করতে পারি? আমাদের তো দেখতে হবে কেন 14,000 ভোট একজন ছেলেকে দিল, কি কোয়ালিটি ক্যাপাসিটি তার মধ্যে আছে, এইটা না ইনকোয়ারি করার বিষয়। এটা যদি আমরা ইনকোয়ারি না করে কোন ভোটার তাকে কী কারণে ভোট দিল তাদেরকে ব্লেম করি, উইল বি এ ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ার? এটাকে আমি ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ার বলতে পারবো? শিবির করে ধরেন 500 লোক, 1000 লোক, ছাত্রদল করে না 1000 2000 লোক। শিবিরের মধ্যে যদি 10টা লোক ব্রিলিয়েন্ট থাকে, ছাত্রদলের মধ্যে 20টা লোক ব্রিলিয়েন্ট থাকবে না? অবশ্যই থাকবে, থাকবে না কেন? এবং তারা তো বিশ্ববিদ্যালয়ে কম্পিটিটিভ পরীক্ষায় তারা এখানে জয়েন করেছে। আমাদের সঙ্গে ভালো ভালো ছেলেরা ছাত্রদল করেছে, আমরা শিবির করতাম, তারা ছাত্রদল করতো, অনেক ব্রিলিয়েন্ট লোকেরা ছিল। তাদেরকে আমরা নেতৃত্বে তুলে আনতে পারবো না? এখন আছে না? নিশ্চয়ই অ্যাপ্লাইড কেমিস্ট্রি ডিপার্টমেন্টে আছে, নিশ্চয়ই ফিজিক্স ডিপার্টমেন্টে আছে, নিশ্চয়ই আপনি খুঁজে দেখবেন ইংরেজি ল এবং ইকোনমিক্স ডিপার্টমেন্টে আছে। পিক দেম। ব্রিলিয়েন্সির রাজনীতিটা করতে হবে, ব্লেমেন না, তাহলে ইউ উইল লুজ। শিশিরমণি, সেই প্রশ্নটা মনে আছে আমার, তারা কি সেখানে 71 শহীদ বুদ্ধিজীবীদের জন্য দোয়া করতে গিয়েছিল না ক্ষমা চাইতে গিয়েছিল? আপনার এই প্রশ্নটা কিছুটা হাস্যকর এবং কিছুটা মনে হচ্ছে অপ্রাসঙ্গিক। আপনি হাস্যকরভাবেই উত্তর, আমি হাস্যকরভাবে উত্তর দিব। আপনার এই প্রশ্নটার খুব প্রাসঙ্গিকতা আছে বলে মনে হয় না। ডাকসু নির্বাচনে তারা ইলেক্টেড হয়েছে, তারা জুলাই এদের কবর জিয়ারত করতে গিয়েছে, শহীদ বুদ্ধিজীবীদের কবর জিয়ারত করতে গিয়েছে। সেটা কি পাশে ছিল বলে, মানে না হলে যেত না, এরকম কিছু? এখন আপনি এটাকে কিভাবে ইন্টারপ্রিট করবেন? ধরেন একটা গ্লাসে অর্ধেক পানি আছে আর অর্ধেক খালি আছে, আপনি দেখছেন অর্ধেক খালি আছে, আমি তো দেখছি অর্ধেক ভরা আছে। আমি কিছুই দেখছি না, আমি দৃষ্টিভঙ্গির প্রশ্ন বিষয়। করেছি। এই যে প্রশ্নটা করেছেন এটা হলো আপনার দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ ঘটেছে। এখানে আছে বলে যেত না, এখানে আসে বলে যেত। ইজ ইট এ ফ্যালাসি? ক্যান ইট বি আর্গুড? হোয়াট শুড বি দ্য আর্গুমেন্ট? আর্গুমেন্ট শুড বি তারা ইয়াং টকবগে ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকাংশের ভোটে ইলেক্টেড হয়ে যাওয়ার পরে দে পেইড দেয়ার অ্যাটেনশন বুদ্ধিজীবী কবরস্থানে, দে পেইড দেয়ার অ্যাটেনশন। এটা তো আমাদের আপনাদের এই ধরনের কোয়েশ্চেন করার চাইতে উই শুড অ্যাপ্রিসিয়েট ইট, বিকজ দে হ্যাভ টেকেন এ ভেরি পজিটিভ, ইনোভেটিভ, ক্রিয়েটিভ ইনিশিয়েটিভ। তাহলে কি 71 নিয়ে শিবিরের বা জামায়াতের পলিসিতে কোনো পরিবর্তন হয়েছে? শিবির আপনার চোখের সামনে কি করছে দেখেন না? আপনার এবার ইনক্লুসিভ কি প্যানেল দিয়েছে তারা? ঢাকা বিশ্ববিদ্যালয় ইনক্লুসিভ প্যানেল দেয়নি তারা? ঢাকা বিশ্ববিদ্যালয় অনেকেই বলছেন যে শিবিরের জয়ের পিছনে দিস ইজ ওয়ান অফ দ্য রিজন। আমি অনলাইন একটা অ্যানালাইসিস দেখেছি। সেই অ্যানালাইসিসটা কি? একজন বলেছেন যে তারা তাদের প্যানেলে নারীদেরকে নিয়েছেন, তারা তাদের প্যানেলে আরও মাইনরিটি কমিউনিটির লোকদেরকে নিয়েছেন, তারা ইনক্লুসিভ, পজিটিভ, ক্রিয়েটিভ অ্যাটমসফিয়ার ক্রিয়েট করার চেষ্টা করছেন। আমি আপনি এটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে দেখতে পারি, বাট আই ফাইন্ড দিস অ্যাপ্রোচ ইজ এ পজিটিভ, ইনোভেটিভ অ্যান্ড ইনক্লুসিভ অ্যাপ্রোচ। স্টুডেন্টস শুড বিহেভ লাইক দিস। এখন তারা ডাকসুতে এসেছে, এখন দেখতে হবে বাকি 1 বছর কী ধরনের অ্যাটমসফিয়ার তারা ক্রিয়েট করে, কী ধরনের প্রোগ্রাম তারা নেয়, যারা হেরেছে, জিততে পারে নাই, তাদের প্রতি কী অ্যাটিটিউড তাদের হয়, তাদেরকে কীভাবে তারা ইনক্লুড করেন এখানে, নারীদের সঙ্গে কী ধরনের ব্যবহার করেন, শিক্ষকদের সঙ্গে কী ধরনের ব্যবহার করেন, বসগিরি করেন নাকি ফ্রেন্ডশিপ করেন।
দ্যাট উইল ডিটারমিন দেয়ার ফেট। আমাদের এখন উচিত তাদেরকে ইন্সপায়ার করা টু বিহেভ লাইক এ স্টুডেন্ট, নট লাইক এ বস। আমি কিন্তু আসলে আমার মনে হয় না আমি সরাসরি প্রশ্ন উত্তর পেয়েছি। আমি সরাসরি প্রশ্নটা করে ব্যারিস্টার রুমিন ফারহানার কাছে গিয়ে আমি উত্তর নিব। ৭১-এর ভূমিকার জন্য ঘুরিয়ে পেঁচিয়ে নয়, যদি কিন্তু দিয়ে নয়, সরাসরি সরি বলবেন কিনা, এবার সেই পলিসিতে পরিবর্তন এসেছে কিনা। আমি আসছি আপনার কাছে। ব্যারিস্টার রুমিন ফারহানা, মেধাবীরা ছাত্র দলে পছন্দ করে না, তাহলে মেধাবীরা নাই কেন ছাত্র দলে? ডাকসুতে ছাত্রীরা ভোট দিয়েছে শিবিরের প্যানেলকে, ছাত্রী হলগুলোর ভোট দেখলে বোঝা যায় ছাত্রীদের কেনই আস্থা শিবিরের প্রতি, ছাত্র দলের প্রতি আস্থা নেই তাহলে ছাত্রীদের। দেখুন, ডাকসু নির্বাচনটা আমার মনে হয় পুরো বাংলাদেশের রাজনীতির জন্য একটা বিরাট ওয়েক আপ কল। এটা ওয়েক আপ কল এই কারণেই যে দীর্ঘদিন আমাদের রাজনীতির ময়দানে একটা বয়ানের খুব শক্ত আধিপত্য ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটি উদারপন্থী এবং এমন একটি অসাম্প্রদায়িক মুক্তমনা অঙ্গন, যেই অঙ্গন কখনো শিবির বা জামায়াতের মতন সংগঠনকে মেনে নেবে না। কিন্তু এই ন্যারেটিভটাকে দুমড়ে মুচড়ে দিয়ে জামায়াতের প্যানেল, শিবিরের প্যানেল ল্যান্ডস্লাইড ভিক্টরি পেয়েছে। সো আমার মনে হয় বাংলাদেশের রাজনীতিতে ইটস আ বিগ ওয়েক আপ কল, এবং এটা একটা চমৎকার টেস্ট কেস হতে পারে, যেটা নিয়ে পলিটিক্স যারা করেন, পলিটিক্যাল অ্যানালিসিস যারা করেন, পলিটিক্স নিয়ে যারা ভাবেন, চিন্তা করেন, বয়ান তৈরি করেন এবং তার মতো করে বিশ্লেষণ করেন, তাদের কিন্তু একটা বিশ্লেষণের ক্ষেত্র আছে। দেখুন, নারীদের ব্যাপারে জামাতের অবস্থান কিন্তু স্পষ্ট নয়। আমরা কিন্তু এখনো খুব স্পষ্ট নই যে নারীদের ব্যাপারে জামাতের কি অবস্থান। আমার ভাই এখানে উপস্থিত আছেন, উনি যদি আমাকে স্পষ্ট করেন বা ওনার আজকে অনুষ্ঠানের মাধ্যমে মানুষকে স্পষ্ট করেন, আমি খুশি হব। আমরা স্পষ্ট নই, কিন্তু সেইখানে আমরা দেখলাম যে রোকেয়া হল থেকে শুরু করে নারী ভোটার যারা আছেন তারা কিন্তু শিবিরকে ভোট দিলেন। কেন এই ভোটটা দিলেন? আমি যেটা গণমাধ্যমের মাধ্যমে জানলাম সেটি হচ্ছে যে ছাত্রী সংস্থা, তাদের যে ছাত্রী সংস্থা আছে, তাদের যে নারী সংস্থাটা আছে, তারা একেবারে হলে হলে গিয়ে আমাদের স্টুডেন্টদের সঙ্গে 1-to-1 একটা কমিউনিকেশন তৈরি করেছে, তাদেরকে আশ্বস্ত করেছে, তাদেরকে বুঝিয়েছে, অর্থাৎ তারা তাদের ভোটের মাঠে জয়লাভের জন্য যা যা করা দরকার সেটা তারা করেছে। এটা গণমাধ্যমের রিপোর্ট। সো এটা যদি হয়ে থাকে তাহলে আমাদের একটা জিনিস বুঝতে হবে যে রাজপথে আমরা যতই স্লোগান দিয়ে লম্বা মিছিল করি না কেন, 1-to-1 কানেকশন বা কমিউনিকেশন ভোটের মাঠে ভীষণ জরুরি। সেই কারণে আমি কিন্তু আমার এলাকাতে যখন ভোটের আলাপ হচ্ছে, আমি কিন্তু বড় বড় সমাবেশ করছি, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন। একই সঙ্গে আমি আবার প্রতি সপ্তাহে বাজারগুলাতে যাচ্ছি, বাজারগুলাতে গিয়ে চা খাচ্ছি এবং দেখছি যে সাধারণ মানুষ কি বলতে চায়, সাধারণ মানুষ তাদের সমস্যার কথা আমাকে খুলে বলছে। আমি কি করছি? বাড়িতে চলে যাচ্ছি। বাড়িতে চলে গেলে মা বোন যারা হয়তো জনসভায় আসছে না, মিছিলে যাচ্ছে না, বাজারে চা খেতে দাঁড়াচ্ছে না, তারা কিন্তু আবার তাদের বাড়ির উঠানে বসে আমাকে বলছে, মাগো গ্যাসটা যদি না হয়, ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস সারা বাংলাদেশে যায়। অর্থাৎ তাদের রান্নাঘরের সমস্যাটা কিন্তু আমি জেনে যাচ্ছি। সো এই যে 1-to-1 পিপল টু পিপল কানেকশন, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। 1, 2 হচ্ছে এই সময়টা স্মার্ট পলিটিক্সের যুগ। আপনাকে স্মার্ট পিপল আনতে হবে, আপনাকে স্মার্ট পিপল দিয়ে সাজাতে হবে, আপনাকে স্মার্ট পিপল দিয়ে পলিটিক্স করতে হবে। আমাকে একটু সময় দিতে হবে। আর শিশির মনির যে কথাটি বললেন আমার ভাই, আমি ওনার সঙ্গে একমত, কারণ ওনার আগে এটা লিখে রেখেছিলাম, দেখলাম উনিও বলছেন পলিটিক্সে মেরিটোক্রেসি, তার কোনো মানে এটার আর কোনো অল্টারনেটিভ হতে পারে না। পলিটিক্সে আপনাকে মেরিটোক্রেসি আনতে হবে। যদি আপনার কাছে পলিটিক্সের অর্থ হয়ে থাকে, আমি এটা যে কোনো দলের ব্যাপারই বলছি, এটা আমি কোনো বিশেষ দল না, আমি জামাতকেও বলছি, আমি বিএনপিকে বলছি, আমি আওয়ামী লীগকে বলছি, আমি অ্যাজ আ হোল বলছি। আপনার যদি লক্ষ্য হয়ে থাকে যে বস্তি থেকে উঠে এসে আপনি বিলিয়নিয়ার হবেন, অর্থাৎ স্লামডগ মিলিয়নিয়ার, এইটার পলিটিক্স এখন বাংলাদেশে আর সম্ভবত খাটবে না। এবং এই যে বিশ্ববিদ্যালয় একটা চমক হলো, এই চমকটা বাংলাদেশের প্রতিটা পলিটিক্যাল পার্টির জন্য ইজ আ বিগ ওয়েক আপ কল। যে আপনি যদি পিপল টু পিপল কানেকশন তৈরি করতে পারেন, আপনি যদি মেরিটোক্রেসিকে প্রাধান্য দেন, আপনি যদি মানে উত্তর দক্ষিণ বা অমুক ভাই তমুক ভাই, তুমি আমার আমি তোমার, এই পলিটিক্সের বাইরে গিয়ে যদি আপনি আর একটু ব্রডার পার্সপেক্টিভে পলিটিক্সটাকে দেখতে না পারেন, আপনি যদি বয়ানের পরিবর্তে পাল্টা বয়ান তৈরি করতে না পারেন, এবং যারা আপনার বয়ান তৈরি করে দিচ্ছে তাদেরকে দলে যথাযথ মূল্যায়ন করতে না পারেন, তাহলে এই ভরাডুবি জাস্ট শুরুই হলো। আরেকটা প্রশ্ন করে আমি
যাব বিরতিতে। মুক্তিযুদ্ধ বিষয়ক দুটি প্রশ্নের উত্তরে নিব। ব্যারিস্টার রুমিন ফারহানা, ডাকসুর মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদটাও কিন্তু শিবির সমর্থিত জোটের ঘরে, কেমন করে কিভাবে? কারণ এটি নিয়ে আসলে ডাকসু নির্বাচনের আগে আপনারা এক ধরনের বয়ান তৈরি করার, আপনারা মানে আমি ছাত্র দলের কথা বলছি, এক ধরনের বয়ান তৈরি করার চেষ্টা করেছিলেন। এখানে চন্দ্রদীপ নামে একজনের একটি মন্তব্য পড়ে শোনাতে চাই। একবার ভাবুন তো, ডাকসু নির্বাচনে একটা পদ তৈরি করা হলো, জুলাই অভ্যুত্থান বিষয়ক সম্পাদক, সেই পদে কোনো একদিন নির্বাচিত হলো ছাত্রলীগ, কেমন হবে বিষয়টা? বিরতি নেই, ফিরছি একটু পরেই। দেখছেন রাজনীতি, আমাদের সঙ্গে শিশির মনির আছেন। শিশির মনির, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি ও স্বাধীনতার পর ডাকসুর প্রথম ভিপি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে এ ধরনের প্রতিক্রিয়াশীল শক্তির উত্থান লজ্জার কারণ। এই ক্যাম্পাস হচ্ছে মুক্ত বুদ্ধি চর্চার কেন্দ্র, সেখানে এই ধরনের শক্তিকে শিক্ষার্থীরা কিভাবে বেছে নিল তা বোধগম্য নয়। তাদের নিয়ে আমার আপত্তি আছে, কারণ তারা স্বাধীনতা বিরোধী শক্তি। তাদের মূল দল জামাতে ইসলামী মুক্তিযুদ্ধের সময় নারী নিপীড়নের সঙ্গে জড়িত ছিল। কোনো মন্তব্য করতে চান? সাথে আগের প্রশ্নের উত্তরটা যদি দিতেন। যে মন্তব্য করতে চাই এটা, উনি তো সিনিয়র মানুষ, আই হ্যাভ ফুল রেসপেক্ট ফর হিম, আই অলওয়েজ রেসপেক্ট, বিকজ উনি অনেক এক্সপেরিয়েন্স পাল, অনেক কিছু দেখেছেন। কিন্তু এইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে ব্লেম করাটা মনে হয় ঠিক হবে না। দ্যাট উইল বি ট্যান্টামাউন্ট টু অ্যাটাক দেয়ার ইন্ডিপেন্ডেন্ট ওপিনিয়ন। যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা একটা জিনিস ডিসাইড করছে, রাইট অর রং। মানুষের জীবন উত্থান পতন হয় না? আপনি একটা দেখেছেন, আমি তো আরেকটাও দেখতে পারি। আমরা যখন বৃদ্ধ হয়ে যাব তখন আরেকটা সিচুয়েশন দেখতে পারি। এটাই তো ডায়নামিজম, ক্রিয়েট হবে, চেঞ্জ হবে, আসবে যাবে। বিশ্ববিদ্যালয়ের ইয়াং ছাত্ররা ডিসাইড করেছে তাদের সহপাঠীদের মধ্যে কাকে কাকে বেছে নেবে, তারা তাকে বেছে নিয়েছে। এখন আমরা যদি এই বক্তব্য দেই, ইট উড বি জাস্টিফাইড? আমি জাস্টিফাইড মনে করি না। বাট হাউএভার আই হ্যাভ ফুল রেসপেক্ট ফর হিম, হি ইজ এন এক্সপেরিয়েন্সড পারসন, হি ইজ টু মি এজ এ ফাদার লাইক পারসন। এই জন্য আমি কোনো অন্য কথা বলতে চাই না। শুধু আমি এতটুকু বলতে চাই, সম্ভবত এই প্রতিক্রিয়া যদি তিনি দেখান, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের প্রতি একটা ইনজাস্টিস হবে, তাদের ওপিনিয়নের প্রতি এক ধরনের ইনসাল্ট হবে। এটা কারোই করা উচিত না। জি, আগের প্রশ্নের উত্তর কোনটার কথা বলছিলেন? জি, আমি বলেছি যে আপনারা যদি কিন্তু হয়তো ঘুরিয়ে পেঁচিয়ে ছাড়া ৭১-এর ভূমিকার জন্য ফর্মালি সরি বলবেন কিনা। দেখুন, আমরা এটা ফুললি মনে করি এখন যে প্রজন্ম জামাত শিবির করছে, এদের সঙ্গে ৭১-এর কোনো সম্পর্ক নাই। দে আর সম্পর্ক না থাকা তো ভয়াবহ শিশির মনির। ৭১-এর আমাকে মাধ্যমে উত্তর দিতে দেন, বাংলাদেশের জন্ম। আমাকে তো উত্তরটা দিয়ে দিলেন না। জি, আমার প্লিজ এখন সেন্টেন্সটা বলুন, কমপ্লিট করতে এখন দেন। বলুন, কারণ আপনি খুব স্পর্শকাতর কথা বলেছেন। এদের এখন যারা শিবির করছে, আপনি যদি আমাকে এই প্রশ্ন করেন, আমাকে এই প্রশ্ন করছেন কেন? আমি ৮১ সালে জন্ম হয়েছে আমার। আপনি যদি আমাকে এই প্রশ্ন করেন, ইজ ইট এ জাস্টিফাইড কোয়েশ্চেন টু মি? ইতিহাসের জন্য কবে জন্ম হয়েছে সেটা খুব জরুরি। অফকোর্স, আপনি ইতিহাস জানবেন কেন? টু ট্র্যাক ইউ ইন দ্য গুড ট্র্যাক। আপনার বাবাকে দাদাকে আপনি জানবেন না? অবশ্যই জানবো, কিন্তু আপনি যে আমাকে ব্লেম করছেন, না, blame করছেন, আমি আপনি প্রশ্ন তো আমাকে করছি। বলতেছেন কোন একটা জিনিসের জন্য সরি বলতে। কি জিনিসের জন্য সরি বলতে আমাকে বলছেন? আমার জন্ম হয়েছে ৮১ সালে। হোয়াই আর ইউ টেলিং মি টু সে তাহলে সরি? তাদের আদর্শে আপনি বিশ্বাসী। ৭১-এ যারা ছিলেন তাদের সেই আদর্শই তো আপনি বহন করছেন। দিস ইজ হোয়াট ওয়াজ দ্য টেকিং। বলতো তোমার বাবা রাজাকার, তুমি কি? তোমার তো জন্ম পড়ে, তাহলে তুমি কি? তুমি হলো চেতনায় রাজাকার। দিস ন্যারেশন হ্যাজ বিন ওয়াইডলি রিজেক্টেড বাই দি নেশন। এখন যদি আপনি আমাকে এই কথা বলেন, আপনি যদি একজন ৭০ বছর, শুনেন, একজন ৭০ বছর বয়সের একজন যে নাকি এটা দেখেছেন, যে নাকি এটা উইটনেস করেছেন, তাকে যদি আপনি কোয়েশ্চেন করেন, দ্যাট মে বি রেলেভেন্ট। Why are you asking this question as a student of class 22 years old? আপনি শেষ করেন, আমি বলছি। আপনি যখন 22 বছর বয়সের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রকে এটা করেন, you are insulting him. This is tantamount to insult. This insult যখন করা হবে একজন মানুষকে, he or she can take it. And that insult was done by the then Prime Minister. And এরপরে দেখেন নাই কি, what was the reaction? শিশির মনির, আমি কি এবার প্রশ্ন করতে পারি? পরবর্তী প্রশ্ন। আপনি যে সময় জন্মের কথা বলেছেন, ঠিক আশেপাশেই আমার জন্ম। আমি ৭১ দেখিনি বলে কি আমি ৭১-এর চেতনায় বিশ্বাস করব না? বাংলাদেশের জন্ম হয়েছে ৭১-এর মাধ্যমে, আমি ৭১ বিশ্বাস করব না? আপনি কি বিশ্বাস? আমি আমার বাবাকে দাদাকে অস্বীকার করব? আমার জন্ম আমার বাবার মাধ্যমে, আমি অস্বীকার করব? Is it your question done? হ্যাঁ, let me answer. আপনি বিশ্বাস করবেন না করবেন এটা তো প্রশ্ন না। প্রশ্ন হলো, ইউ আর আস্কিং মি টু সে সরি ফর হোয়াট? ডিড আই ডু এনিথিং?
You didn't do You are anything. saying just to something চেতনা, right? জামাতে ইসলাম কিছু করেনি, 71-এ কিছু কোনো ভুল করেনি। 81 সালে জন্ম নেওয়া মানুষকে বলছেন কেন? আপনি তো জামাতে ইসলামের বিশ্বাসে, আদর্শে বিশ্বাসী। If it is so, then the answer is Jamaat Islami as of today repeatedly attempted to express their opinion what they did in 1971, and repeatedly, and even if it has been said repeatedly, the people like you is again asking the same questions. What would be its perception then? আমি বুঝতে পারছি না, ইংরেজিতে বলেছেন তো, ইংরেজিতে এমনিতেও আমি কম বুঝি, একটু বুঝিয়ে বলবেন কি জামাতে ইসলাম কি আসলে ফর্মালি সরি বলেছে কখনো? আপনি মনে হয় এই বিষয়টা সম্পর্কে ওয়াকিবহাল না। আপনি নাগরিকত্বের মামলা সম্পর্কে ওয়াকিবহাল? জি অবশ্যই, আমার জন্ম ওই সময় না হলেও আমি জানি। সেই 92 সালে নাগরিকত্বের মামলায় প্রফেসর গোলাম আজম সাহেব বাইতুল মোকাররমের উত্তর পত্রিকা খুলেন, উত্তর গেটে কি বলেছিল প্রেস স্টেটমেন্টটা দেখুন। দ্যাট ওয়াজ ফর্মাল। আপনি তো ফর্মালটাকে ফর্মাল নিতে চাইবেন না, বিকজ ইট ইজ নট দ্য কোয়েশ্চেন অফ ফর্মালিটি এন্ড ইনফর্মালিটি। ইট হ্যাজ নাও বিন কোয়েশ্চেন টু সাম পিপল অ্যাজ এ জাস্ট টু আস্ক দ্য কোয়েশ্চেন, নো অবজেক্টিভ। এর বাইরে আর কোনো অবজেক্টিভ নেই। এর বাইরে অবজেক্টিভ, এখন অবজেক্টিভ কি হওয়া উচিত ছিল? এখন অবজেক্টিভ হওয়া উচিত ছিল হাউ টু রিকনস্ট্রাক্ট দি নেশন উইথ পজিটিভ অ্যাটমসফিয়ার। এটা না করে আমরা কি অ্যাটমসফিয়ার ক্রিয়েট করতে চাচ্ছি? বাইতুল মোকাররমের গেটের সামনে যে কথা হয়েছে সেটা নিয়ে আমার একটা প্রশ্ন আছে। আমি ইসলাম সম্পর্কে আপনাদের মতো হয়তো অত বেশি জ্ঞান নেই, কিন্তু আমার যতদূর জ্ঞান আছে আমি জানি কখনো যদি কেউ জুলুম করে কারো উপরে, যে ভিকটিম, সে ক্ষমা না করা পর্যন্ত আল্লাহও ক্ষমা করে না। বাংলাদেশের মানুষ কি জামাতে ইসলামের 71-এর ভূমিকার জন্য ক্ষমা করেছে? আপনারা ক্ষমা চেয়েছেন, বাংলাদেশ কি আপনাকে ক্ষমা করেছেন? Is it your issue today or allotted all of your time for this purpose? No, it is not my issue. কিন্তু আপনি স্পর্শকাতর কথা বলেছেন বলে আমি প্রশ্ন করছি একের পর এক। হ্যাঁ, এই যে প্রশ্নগুলো করছেন আপনি, এই যে কথাটা এখন বলছেন, এই কথাটার what is the relevancy now? You are creating the relevancy by yourself in the way that we are discussing in the Daksu election. ওই ছেলেরা ওখানে গিয়ে এটাও জিয়ারত করেছে, এটাও জিয়ারত করেছে। This is the question, this is your root question. And again you are asking the same question repeatedly. আমি পরিষ্কার হতে চাচ্ছি, যে এই প্রশ্নের উত্তর আমি পাইনি সেই প্রশ্ন আমি বারবার করব। সেই প্রশ্নের উত্তর তো বারবার আপনাকে দেওয়া হচ্ছে, কিন্তু আপনি নিতে পারবেন না এটা, because you have certain sort of bias. আমি মুক্তিযুদ্ধের প্রতি বায়াসড। শিশির মনির, আপনি যদি বলেন আমি মুক্তিযুদ্ধের প্রতি বায়াসড। We also. আপনি বায়াস, আমরা বায়াস না? আপনি কি আমরা যখন ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ারের কথা বলি, আমরা যখন মুক্তিযুদ্ধের চেতনার কথা বলি, আমরা যখন মানবিক সাম্য, মানবিক মর্যাদার কথা বলি, আমরা যখন ডেমোক্রেসির কথা বলি, ফ্রি ফেয়ার এনভায়রনমেন্টের কথা বলি, রুল অফ লয়ের কথা বলি, ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটির কথা বলি, ইজ দিস নট আওয়ার বায়াসনেস? দিস আর আওয়ার বায়াসনেস। অ্যান্ড এই প্রিন্সিপাল কোত্থেকে আসছে? এই প্রিন্সিপালগুলো আসছে 72 কনস্টিটিউশনে। 72 কনস্টিটিউশন কীভাবে আসছে? ফ্রম 71-এর পরে নতুন রাষ্ট্র গঠন প্রক্রিয়ার মধ্যে এগুলো প্রিন্সিপাল হিসেবে আইডেন্টিফাই হয়েছে। দ্যাট উই আর অ্যাডভোকেটিং ইচ অ্যান্ড এভরি ডে উইথ সিনসিয়ারিটি, উইথ কমিটমেন্ট। আমাদের লাইফ এবং স্টাইল খুঁজে দেখেন, আমাদের জীবনে কোনো করাপশন খুঁজে পাবেন কিনা, আমাদের জীবনে কোনো হিপোক্রেসি খুঁজে পাবেন কিনা, আমাদের জীবনে এমন কিছু খুঁজে পাবেন কিনা যে আমরা বলি একটা করি আরেকটা, আমাদের জীবনে কোনো দিন কোনো তসরফের সঙ্গে যুক্ত আছি তা খুঁজে পাবেন কিনা। ইজ দিস নট দি সেন্টিমেন্ট অফ 71? মানবিক সাময়িক মর্যাদার, মানবিক মর্যাদার মধ্যে এগুলো পড়ে না? ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটি পড়ে না? ডেমোক্রেসি পড়ে না? ফ্রি ফেয়ার এনভায়রনমেন্ট পড়ে না? লিবার্টি, রাইট টু লাইফ এন্ড লিবার্টি পড়ে না? দ্যাট উই আর অ্যাডভোকেটিং ফর দিস। তাহলে আপনাকে মুখে মুখে শুধু বললেই কি হবে, না ওয়ার্কগুলো করতে হবে? আপনার কাজে প্রমাণ করতে চান। আমি মনে হয় খানিকটা উত্তর পেয়েছি। ব্যারিস্টার রুমিন ফারহানা, বিএনপি তো মনে হয় জাতীয় নির্বাচনের পর কে কোন মিনিস্ট্রি পাবে সেটাও হিসাব করে ভাগ করে একদম ফেলেছিল। এখন কি বিএনপির স্বপ্নে সাজানো বাগানে ভূমিকম্পের হালকা ঝাঁকুনি লাগলো ডাকসু নির্বাচনের পর, নাকি ডাকসুতে শিবিরের জয়ে ধাক্কাটা রিক্টার স্কেলে 9-এর উপরে ছিল? না, দেখুন, জাতীয় নির্বাচন আর ডাকসু নির্বাচন দুটোকে যদি আপনি একদম একই রকম হিসেবে ধরেন তাহলে আমার মনে হয় সেটা সঠিক হবে না। জাতীয় নির্বাচনের ক্যানভাসটা অনেক বিস্তৃত, জাতীয় নির্বাচনের হিসাব নিকাশ অনেক ভিন্ন, আর ডাকসুর হিসাব নিকাশ অনেক ভিন্ন। কিংবা ছাত্র সংসদের যে নির্বাচনগুলো হচ্ছে, চাকসুতে হচ্ছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হচ্ছে, সেগুলোর হিসাব নিকাশ ভিন্ন। ধরুন জাতীয় নির্বাচনে আপনি এখন থেকে যদি ধরেন আরও 5 মাস হাতে আছে, এবং এই 5 মাসে যেই এলাকা থেকে নির্বাচন করতে চায় তারা কিন্তু পূর্ণ মাত্রায় কাজ চালিয়ে যাচ্ছে। জামাত যদিও পিআর পদ্ধতি নির্বাচনের কথা বলছে, কিন্তু জামাতে কিন্তু 300 আসনে সবচেয়ে আগে তাদের প্রার্থী কারা কারা হবেন সেটা নির্ধারণ করে ফেলেছেন। এবং আমাদের যতটুকু ধারণা, বিএনপির যারা নীতি নির্ধারণী মহলে আছেন তারাও তাদের হিসেব নিকাশ করে ফেলেছেন কোন আসনে কাকে দেবেন। এবং
জাতীয় নির্বাচনে কিন্তু রিপিটেডলি জরিপ হতে থাকে, সরকারি সংস্থাগুলো জরিপ করে, দল 6 মাস পর পর জরিপ করতে থাকে, এর বাইরেও কিন্তু বিভিন্ন বেসরকারি সংস্থাও জরিপ করে। সো 300 আসনের ফলাফল কিরকম আসবে, কাকে দিলে কিরকম ফল আসবে, এইটার একটা মানে আগের চিত্র, মানে এটার একটা পূর্ব চিত্র কিন্তু প্রত্যেকটা দলের হাতেই মোটামুটি থাকে। সো সেই হিসাবেও কিন্তু দলগুলো মোটামুটি জানে যে কি পরিমাণ আসন তার দল নির্বাচন যদি মোটা দাগে সুষ্ঠু হয় পেতে যাচ্ছে। সে কারণে আপনি দেখবেন জাতীয় নির্বাচন নিয়ে একমাত্র আমি এখন পর্যন্ত দেখছি সবচেয়ে সোচ্চার এবং